এরকম এরকম আমরা আউটপুট পেতে পারি। এরপরে স্যার এটা আপনাদেরকে বুঝিয়েছেন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কি আমাদের শিক্ষার্থীদের মধ্যে। এই দেখেন এখানে সুন্দর একটা কথা দিয়েছে, ছবি দিয়েছে যে পার্সোনালিটি, মানুষ যে ডিফারেন্ট তার পার্সোনালিটি কিন্তু সেটা বলে দেয় যে আমাদের প্রত্যেকটা মানুষই কি ইন্ডিভিজুয়াল এবং তারা একে অপরের থেকে আলাদা। আলাদা কেন হচ্ছে, কেন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিসের উপরে নির্ভর করে হচ্ছে, যেমন লার্নিং ডিফিকাল্টিজ, এক একজন এক এক ভাবে শেখে। কেউ শুনে শেখে, কেউ পড়ে শেখে, কেউ কাজ করতে করতে শেখে। তো এক একজনের শেখার ধরন কিন্তু আলাদা। কেউ দ্রুত শিখে ফেলছে, কারোর শিখতে একটু সময় লাগছে। ল্যাঙ্গুয়েজ হতে পারে, কারোর ভাষাগত দিক থেকে কেউ ভালো, কেউ ভাষাগত দিক থেকে দুর্বল, কারোর নিউমেরেসি লিটারেসি, মানে কেউ দেখা যাচ্ছে কঠিন কঠিন শব্দগুলো পড়তে পারছে না, কেউ বড় যোগ বিয়োগ গুণ ভাগ করতে গিয়ে গুলিয়ে ফেলছে। এরকম সমস্যা আমাদের লার্নারদের মধ্যে থাকতে পারে। কালচারাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে আমাদের, সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, ঠিক মানে একটা হচ্ছে সাংস্কৃতিক, কালচারাল মানে সাংস্কৃতিক, আবার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড মানে কি সামাজিক এবং অর্থনৈতিক, কেউ ধনী থাকতে পারে, কেউ একটু দরিদ্র থাকতে পারে। এর জেন্ডার, সেক্সুয়ালিটি, রিলিজিয়ন, সাইকোলজিক্যাল এন্ড সাইকিয়াট্রিক ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, অনেকের কিছু মানসিক ভাবে কেউ দুর্বল থাকতে পারে। এরকম কিন্তু বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি। কারোর মেডিকেল কন্ডিশন যেমন অর্থ্রাইটিস এবং অ্যাজমা। অর্থ্রাইটিস মানে কি, যে পায়ে টায়ে ব্যথা থাকে অনেক শিক্ষার্থী, তো সে ক্লাস করতে তার সমস্যা হচ্ছে, বেশি সময় দাঁড়াতে পারে না, কারণ তার হলো পায়ে ব্যথা আছে। তাদের অ্যাজমার সমস্যা থাকতে পারে, হাঁপানি, ধুলাবালির ভিতর কাজ করতে সমস্যা হবে। এই বিষয়গুলোর কারণে আমাদের শিক্ষার্থীরা একে অপরের থেকে কিন্তু আলাদা। তো এইটাই আমাদের মাথায় রেখে আমাদের ট্রেনিং ডেলিভারি দিতে হবে। তো এরপরে এই যে কাদের জন্য আমরা, আচ্ছা, প্রোভাইডিং সাপোর্ট, এগুলো আমরা সবই দেখেছি। এই যে প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি, দেখেন স্যার এখানে আছে কিন্তু, স্যার পড়িয়েছেন সকালে। এই প্রিন্সিপালস অফ ইনক্লুসিভিটি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনারা মার্ক করে রাখতে পারেন। যদিও প্রতিটা পাতার প্রতিটা লাইনে আপনারা পড়বেন জ্ঞান বৃদ্ধি করার জন্য, স্যার জানার জন্য। এটা স্যার এটা একটু যদি আপনি একটু বলতেন স্যার, এটা একটু ভুলে গেছি স্যার, প্রিন্সিপাল অফ। আচ্ছা, প্রিন্সিপালস মানে কি মূলনীতি, ঠিক আছে, ইনক্লুসিভিটির মূলনীতি। হ্যাঁ, সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেশন, আমরা সকলকে সমানভাবে অংশগ্রহণ করার সুযোগ দেব, ঠিক আছে। ফোস্টারিং এন্ড অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স, আমাদের যে শিক্ষার্থীদের তাদের যে ইন্ডিপেন্ডেন্স, এটাকে আমরা কি করব, মানে এটাকে লালন পালন করার মতো, মানে আমরা ওই যে বলে না যে লালিত স্বপ্ন, ঠিক আছে। তো আমাদের এই ইন্ডিপেন্ডেন্স, এই জিনিসটাকে আমরা কি করব, এটাকে আমরা সবসময় প্রমোট করব, এবং আমার কাজের মধ্যে দ্বারা প্রমাণ হবে এটাই যে আমার শিক্ষার্থীরা যে আলাদা এবং এটাকে আমি রেসপেক্ট করতেছি, তাদেরকে ভ্যালু দিচ্ছি, এগুলো বোঝা যায়। ইনশিওরিং কোঅপারেটিভ অ্যাপ্রোচেস টু লার্নিং, আমরা লার্নিং এর ক্ষেত্রে কোঅপারেটিভ অ্যাপ্রোচ ব্যবহার করব। কোঅপারেটিভ অ্যাপ্রোচ মানে কি, যে আমরা যখন শেখাবো শিক্ষার্থীদের সাথে, তাদের সাথে আমরা কোঅপারেট করব। শিক্ষার্থীরা শিক্ষকের সাথে কোঅপারেট করবে, শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মধ্যে কোঅপারেট করবে, শিক্ষকও শিক্ষার্থীদের সাথে কোঅপারেট করবে। যেন আপনি আমাকে বললেন যে এইটা আরেকবার বুঝিয়ে দেওয়ার, আমি কিন্তু বলতে পারতাম যে না, এটা তো একবার পড়ানো হয়েছে, আপনারা পড়ে নিন। কিন্তু আপনি যখন বললেন, আমি কিন্তু তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু আবার এটাকে আর একটু স্টাডি করছি। এইটাই হলো কোঅপারেটিভ অ্যাপ্রোচ। ক্লায়েন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ, ক্লায়েন্ট সেন্টার্ড অ্যাপ্রোচটাকে আমরা কি করব, ইনশিওর করব, মানে আমার যে ক্লায়েন্ট বা আমার যে স্টুডেন্ট, তাদের চাহিদা বা তাদের দিকে ফোকাস করে তাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাদেরকে ট্রেনিং ডেলিভারি দেব। সাপোর্টিং অ্যান্ড এনকারেজিং অ্যান্ড ভ্যালুইং ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, আমরা প্রত্যেকটা শিক্ষার্থী তাদের ইন্ডিভিজুয়াল যদি কন্ট্রিবিউশন থাকে, যে কেউ একটা ভালো কাজ করেছে, যে একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থী দুর্বল ছিল, সে বুঝতে পারছিল না, সে তাকে বুঝিয়ে দিল, এই কন্ট্রিবিউশনটাকে আমরা সাপোর্ট করব এবং এটাকে আমরা ভ্যালু দিব। কাউকে বললাম যে, আমরা শিক্ষকরা অনেক সময় বলি যে যাও তো চকটা আনার কথা মনে নাই বা ডাস্টার আনার কথা মনে নাই, একটু নিয়ে আসো। শিক্ষার্থী নিয়ে আসলো, এটাকে আমাকে রেসপেক্ট করতে হবে, তাকে কিন্তু এটা কাজকে সাপোর্টিং বা এনকারেজিং বা এই কাজগুলোকে আমাদের ভ্যালুয়েট করতে হবে। মোটিভেট লার্নারদেরকে মোটিভেট করব। এরপর একটা দেখেন যে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের কথা বলেছে, এবং লাস্টের কথাটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন acknowledging current strength and skill as basis for further learning,
আমার শিক্ষার্থীর বর্তমানে যে স্কিল এবং নলেজ আছে সেটাকে আমি কি করব, এটাকে আমি একটা স্ট্রেংথ হিসাবে দেখব এবং তাদের সামনে উপস্থাপন করব যে না, তোমরা তো অলরেডি তো এত আহ, এই বিষয়গুলো জানোই। সো এইটার তোমরা যেহেতু জানো, তাহলে আমরা পরবর্তী যে বিষয়গুলো পড়বো, এটা পড়তে বা এটা করতে বা এটা শিখতে তোমাদের খুব বেশি কঠিন হবে না, কারণ তোমরা তো এই বিষয়গুলো শিখতে পেরেছো। তার মানে কি, তোমাদের মধ্যে শেখার আগ্রহ আছে, তোমরা এই কাজগুলো করতে পারো। সো আমার আশা তোমরা পরেরটাও করতে পারবা। যেমন আমরা ট্রেনিং এর শুরুতে কিন্তু আপনাদের বলেছি যে আপনারা কিন্তু অলরেডি টিচার, আপনারা কিন্তু টিচিং করাচ্ছেন দীর্ঘদিন যাবত, আপনারা কিন্তু এই বিষয়গুলো অলরেডি জানেন, কিন্তু আমরা এখানে কিছুটা নতুন ভাবে হয়তো কিছুটা কি বলা যায়, কিছু সংজ্ঞা জানবো, কিছুটা আমরা স্ট্রাকচারড ওয়েতে যেই কাজটা আগে করতাম সেটাই করবো। তো এইটাই কি, আপনার যে কারেন্ট স্ট্রেংথটা আছে, যে স্কিল আছে, নলেজ আছে, সেইটাকে আমরা কি করব, বেস ধরে আমরা ফার্দার লার্নিংটাকে প্রমোট করব। ঠিক আছে ম্যাডাম? ওকে, এইখানে আসলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, এটার জন্য আমাদের বইটা দরকার ছিল, যে লার্নার নিডস অ্যান্ড রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, লার্নারের চাহিদা এবং তার বিপরীতে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। এই জিনিসটা কি, একটা টেবিল আপনাদের এখানে দেওয়া আছে, যে আমরা বলেছিলাম না আমাদের লার্নারদের জন্য আমাদের রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা লাগতে পারে, যে তাদের যদি কোনো স্পেশাল নিডস থাকে তাহলে আমরা কি করতে পারি, তাদেরকে কিছুটা সাপোর্ট প্রোভাইড আমরা করতে পারি। এই নিডস গুলো কেমন হতে পারে আমাদের লার্নারদের, যেমন কোনো লার্নারের লো লিটারেসি অর নিউমারেসি থাকতে পারে। লিটারেসি মানে কি, সাক্ষরতা, লিখতে পড়তে পারা। নিউমারেসি মানে কি, গুনতে পারা, গণনা করতে পারার ক্ষমতা। তো আমরা যেহেতু টিভেট সেক্টরে কাজ করি, আমাদের ক্ষেত্রে অনেক লার্নার এমন আসে যে তারা হয়তো খুব ভালো মতো লিখতে পড়তে পারে না। তো তাদের দেখেন, এটা হলো তাদের নিডস কি, লো লিটারেসি এন্ড নিউমারেসি। তাদের পটেনশিয়াল ইস্যু বা এর ফলে তাদের কি কি সমস্যা তৈরি হতে পারে। সমস্যা তৈরি হতে পারে তাদের রাইটিং, তারা লিখতে সমস্যা হতে পারে, তাদের পড়তে সমস্যা হতে পারে, তাদের যোগ বিয়োগ গুণ ভাগ মানে ক্যালকুলেশনের সমস্যা হতে পারে, তাদের কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, যেহেতু তারা লেখাপড়ায় কিছুটা দুর্বল, এই কারণে তাদের আত্মবিশ্বাসের কম থাকতে পারে। তো তাদেরকে কিভাবে আমরা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করব, এদের ক্ষেত্রে বলা হয়েছে, দেখেন, ভার্বাল অ্যাসেসমেন্ট ইউজিং প্রি ডিটারমাইন্ড কোশ্চেন। আচ্ছা, অর্থাৎ কি, আমরা তাদেরকে তাহলে লিখিত প্রশ্নগুলো না দিয়ে আমরা তাদের সাথে কি করতে পারি, যেহেতু তাদের বুঝতে অসুবিধা হতে পারে, এই কারণে তাদের জন্য আমরা তাদের ওইগুলোকে আমরা ভার্বালও মানে মৌখিক ভাবেও নিয়ে নিতে পারি। প্রেজেন্টেশন এন্ড ডেমনস্ট্রেশন, আমরা লেখার থেকে, লিখিত কোনো কিছু দেওয়ার থেকে আমরা সেগুলো প্রেজেন্টেশন আকারে বা ডেমনস্ট্রেশন আকারে করে করে আমরা দেখাতে পারি। ইউজ অফ ডায়াগ্রাম আর ভিজুয়াল কিউস when asking question or the candidate। আচ্ছা, আমরা বিভিন্ন সময় কোশ্চেনের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে কোনো ডায়াগ্রাম বা কোনো ভিজুয়াল কিছু দেখাইতে পারে, যে আপনি স্ক্রু ড্রাইভারটা উপরে করে দেখায় বলেন যে এটা কি বলেন তো সবাই, তারা বললো এটা স্ক্রু ড্রাইভার। বা আপনি প্রসেসটাকে ছবি এঁকে দিলেন যে আপনি কিভাবে একটা সার্কিট ডায়াগ্রাম করেন, সেটার এঁকে এঁকে তাদের প্রত্যেকটা অংশ ধরে ধরে তাদেরকে জিজ্ঞাসা করছেন, তারা সেটাকে বলতে পারছে, কেননা তারা তো আসলে লিউমারেসি এবং লিটারেসিতে তারা কিছুটা দুর্বল আছে। তো লেখাপড়ার বিষয়টা বা লিখতে পড়তে তাদের কিছুটা ডিফিকাল্টি তৈরি হতে পারে। সো পরবর্তীতে দেখি আমাদের কোন ক্যান্ডিডেটের কি থাকতে পারে, ডিসএবিলিটি থাকতে পারে। ডিসএবিলিটি থাকলে তাদের মানে কি, প্রতিবন্ধকতা যদি থাকে, কোনো শিক্ষার্থীর প্রতিবন্ধী থাকে, তাহলে তাদের কথা বলতে সমস্যা হতে পারে, পড়তে সমস্যা হতে পারে, লিখতে সমস্যা হতে পারে, চলাচলে সমস্যা হতে পারে, শুনতে সমস্যা হতে পারে। তাহলে তাদের জন্য কি করব, এই যে দেখেন বলছে ইউজিং অ্যাডাপটিভ টেকনোলজি সাচ অ্যাজ ব্রেইল। আচ্ছা, যদি কোনো শিক্ষার্থীর হলো কানে শুনতে না পারে, তাহলে অ্যাডাপটিভ টেকনোলজি বলে দেখেন একটা শব্দ আছে। অ্যাডাপটিভ টেকনোলজি মানে কি, অ্যাডাপটিভ টেকনোলজি মানে যখন কোনো শিক্ষার্থী কোনো কিছু আপনার শুনতে পড়তে পারে না বা কোনো ডিসএবিলিটি থাকে, তাদের জন্য কিছু ডিভাইস ব্যবহার করা হয়। এই ডিভাইস গুলোকেই বলা হয় অ্যাডাপটিভ টেকনোলজি। যেমন ব্রেইল, ব্রেইল কি, যারা হলো আপনার চোখে দেখতে পারে না, তারা হাত দিয়ে কি করে, দেখবেন ছোট ছোট ডট 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 দিয়ে লেখা থাকে, তারা হাত দিয়ে কিন্তু সেগুলো পড়তে পারে, যারা চোখে দৃষ্টি প্রতিবন্ধী আছে। তো এরকম করতে পারি। তো এরকম কখনো যে আমরা ইউজিং ইন্টারপ্রেটার, আমরা কোনো ইন্টারপ্রেটার বা মাঝখানে অনুবাদকের সাহায্য নিতে পারি। তো এইভাবে কি করতে পারে আমরা ডিসেবল। তো দেখেন এইভাবে বাম পাশে একটা তালিকা দেওয়া আছে এবং ডান পাশে এদের কি পটেনশিয়াল ইস্যু কি আছে এবং তাদেরকে কিভাবে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করব
সেইগুলো এখানে লেখা আছে। তো আপনাদের কাজ কি হবে, এইগুলো একটু পড়া, টেবিলটাকে পড়া, এগুলো কিন্তু মুখস্থ করার প্রয়োজন নাই, আপনি খালি বোঝেন। এবং এটা কিন্তু আমরা সবাই জানি যে আমার যদি ক্যান্ডিডেটের এরকম সমস্যা থাকে তাহলে তার কি কি ডিফিকাল্টি তারা ফেস করতে পারে, কি কি ইস্যু তাদের আসতে পারে, বা তাদেরকে কিভাবে আমরা এটা সলিউশন করতে পারি। তো এইভাবে কিন্তু দেখেন এখানে তালিকাগুলো দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে। ওল্ডার ক্যান্ডিডেট যদি বয়স্ক হয়, বয়স্ক হলে কি সমস্যা হতে পারে। অ্যাসেসরের দেখা যাচ্ছে আপনার বয়স অনেক বেশি, বাট অ্যাসেসর বা আপনার ট্রেনারের বয়স অনেক কম। তখন অনেকে হয় কি, আমাদের সামাজিক ভাবে একটা ইয়ে আছে যে আমরা যারা বয়সে কম তাদেরকে আমরা সাধারণত একটু তাদের কথা যে শুনবো বা তাদের কথা ইয়ে করবো এরকম অনেক সময় আমাদের থাকে না। যেহেতু আমরা এখানে আরপিএল প্রসেসে আমরা অনেক সময় অ্যাসেসমেন্ট করে থাকি, যে ইন্ডাস্ট্রি থেকে অনেক কি বলা যায় বয়স্ক একজন এসেছে ক্যান্ডিডেট, কিন্তু অ্যাসেসরের বয়স দেখা গেল 20 থেকে 25 বছর। তাকে দেখা যাচ্ছে কি হতে পারে, তার সেই বয়সটা নিয়ে সে ভাবতে পারে যে এই ছোট একটা বাচ্চা ছেলে আমাকে কি অ্যাসেস করবে। তো আবার ওল্ডার ক্যান্ডিডেটের কনফিডেন্স লিমিট থাকতে পারে, যে না আমার তো বয়স অনেক হয়ে গেছে, এই বয়সে কি আর আমরা কি বলা যায় আমার দ্বারা এটা সম্ভব হবে কিনা। লিমিটেড টেকনোলজি স্কিল থাকতে পারে, যে আমাদের কম্পিউটার ব্যবহার করা লাগবে, এখন সে ভাবছে যে না আমার দ্বারা তো এইসব আসলে এত যন্ত্রপাতির ব্যবহার তো আমি করতে পারি না। তাহলে এই জাতীয় আমাদের বয়স্ক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এগুলো হতে পারে। দুর্বল থাকলে বা জেন্ডারের সমস্যা থাকলে দেখেন এরকম অনেক কিছু এখানে দেওয়া আছে। এর মধ্যে আমি আরেকটা দেখা দিই, ইন্ডিজিনিয়াস। ইন্ডিজিনিয়াস মানে হলো নৃগোষ্ঠী, আদিবাসী বলা হয় না, তো ইন্ডিজিনিয়াস পিপল, তাদেরও আমাদের দেশে অনেক আছে না ইন্ডিজিনিয়াস পিপল, বিভিন্ন অঞ্চলে চাকমা, মারমা, মণিপুরি, এরকম বিভিন্ন কিন্তু আছে। তো তাদের সাথে কিন্তু আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড এবং তাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড কিন্তু পার্থক্য। তো এই জন্য তাদের সাথে আপনার কিছু সমস্যা হতে পারে। আবার লাস্টেরটা দেখেন, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস একটা কথা বলেছে। ফ্যামিলি রেসপন্সিবিলিটিস কি, অনেক ক্যান্ডিডেটের থাকতে পারে, আপনার ট্রেনিং এ হোক বা আপনার অ্যাসেসমেন্টের সময় হোক, তার কোনো ফ্যামিলিতে সে কোনো কাজ করে, মনে করেন যে কোনো হাউস ওয়াইফ, সে হয়তো সকালে তার শিক্ষার্থী তার সন্তানকে স্কুলে দিয়ে কিছু সময় ব্রেক থাকে, মানে গ্যাপ থাকে, তার সন্তানকে আবার সে স্কুল থেকে ফিরিয়ে নিয়ে যায়। সেই মাঝখানের টাইমটাতে আপনার এখানে সে হয়তো বা ট্রেনিং করতে আসতে পারে। দেখেন বলছে কি সমস্যাটার কি থাকে, রিকোয়ারমেন্ট টু কেয়ার ফর ফ্যামিলি মেম্বার্স, তার কোনো ফ্যামিলি মেম্বারসদের কেয়ার করার কোনো দায়িত্ব থাকে, বা অনেক সময় হয় কি তার বাবা মা বা শ্বশুর শাশুড়িকে হয়তো বা ওষুধ খাওয়ানো লাগতে পারে নির্দিষ্ট টাইমে। তো এইরকম ক্যান্ডিডেটও তো আপনার ট্রেনিং এ বা আপনার অ্যাসেসমেন্টে থাকতে পারে। তখন বলছে দেখেন কি, ইনশিওরিং টাইমিং এন্ড প্লেস অফ অ্যাসেসমেন্ট ডাজ নট ক্লাশ উইথ কেয়ার রেসপন্সিবিলিটিস। অর্থাৎ আপনাকে সে আগেই বললো যে স্যার আমাকে যদি একটু আগে ছেড়ে দেন, কারণ আমাকে বাসায় আমার সন্তানকে স্কুল থেকে নিয়ে যেতে হবে, বা আমার বাসায় গিয়ে আমার শাশুড়িকে ওষুধ খাওয়াতে হবে, তো আমাকে যদি একটু আগে অ্যাসেসমেন্ট করে ছেড়ে দেন। তো আপনি সেটাকে মাথায় রেখে তাকে সেভাবে টাইমিং করে দিলেন, কিন্তু আপনি এটাকে এটা আপনি করলেন। কিন্তু অনেক সময় হতে পারে কি যে আপনার যদি আপনার এত সমস্যায় থাকে, আমরা সাধারণত যেটা করে থাকি, তাহলে আপনার কে ট্রেনিং করতে হবে, অ্যাসেসমেন্টে আসতে বলেছে কে, আপনি যে আপনার ঘর সংসার দেখেন, এটা আপনার করার দরকার নেই, এই কাজগুলো করা যাবে না। তো এইভাবে দেখেন অনেক কিছু, এগুলো সব আমি পড়লাম না, আপনারা এগুলো পড়বেন, পড়ে পড়ে দেখবেন, এখানে এগুলো কিন্তু আলোচনা করা আছে এই বিষয়গুলো। তারপরে অনেক কিছু আছে, এগুলো আমরা একটু আগেই পড়েছি। এক্সকিউজ মি স্যার, ওই যে ইন্ডিজিনিয়াস যে ক্যান্ডিডেটস, এটা একটু বলবেন, ইন্ডিজিনিয়াস ক্যান্ডিডেটস। আচ্ছা, তাদের সাথে আপনার কালচারাল যে ভ্যারাইটি অফ কালচারাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, তাহলে তাদেরকে কিভাবে করতে হবে দেখেন, ইউজ অফ সাপোর্ট পারসন, তাদের জন্য কোনো সাপোর্ট পারসন আপনার লাগতে পারে। চেক দি মূলত কালচারাল ভ্যারাইটিস থাকতে পারে না, চেক দ্যাট অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিস আর নট কালচারাল সেনসিটিভ। অর্থাৎ আপনি যে অ্যাসেসমেন্টের প্রসেস, এটা যদি কোনো কালচারের মানুষের জন্য, ইন্ডিজিনিয়াস গ্রুপের জন্য যাতে সেনসিটিভ কোনো ইস্যু না হয়ে দাঁড়ায়, এমন ভাবে আপনাকে অ্যাসেসমেন্ট নিতে হবে, ঠিক আছে। এনকারেজ ক্যান্ডিডেট টু ইউজ অল্টারনেট ওয়েজ টু ডেমনস্ট্রেট কম্পিটেন্সিস আর রাইটিং ডিজিটালি। আচ্ছা আচ্ছা স্যার, এটা যে অনেকগুলো পয়েন্ট তো দেখলাম, 1 2 3 4 5 6 7 8টা,
তো আমাদের যে প্রশ্ন কিভাবে আসতে পারে এটা খুব ইম্পর্টেন্ট বলছিল সকালে স্যার রফ স্যারও বলছে, আপনি বলছেন। তো এটার প্রশ্নটা যদি আসে আমরা মানে শুধু কি যে লো লিটারেসি অফ নিউমেরেসি এভাবে লিখবো আর সাথে পটেনশিয়াল ইস্যু, না অথবা পাশের যে ম্যাডাম, ডেসক্রিপশনটা? এইটা প্রশ্ন আপনারা যখন দেখবেন তো আপনারা এখন মানে মূল বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এই পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের অনেক সময় আছে, শুধু এইটা ধরে রাখেন, জেনে রাখেন যে ওইখানে ক্লিয়ার বলা থাকবে, ঠিক আছে? বলতে পারে যে ইন্ডিজিনিয়াস পিপলের ইস্যু গুলো কি থাকতে পারে, পটেনশিয়াল কি কি ইস্যু তৈরি হতে পারে। যদি শুধু ইস্যু গুলো চায় তাহলে তো আপনার আর এই কি কি ইস্যু সাপোর্ট লাগবে এটার দরকার নাই, শুধু ইস্যু দিলেই হচ্ছে। আবার আচ্ছা। আপনি শুধু ইন্ডিজিনিয়াস পিপলদের জন্য কি কি সাপোর্ট লাগতে পারে প্রশ্ন করতে পারে, তখন আপনি সাপোর্ট লিখলেন। বা আপনার দুইটাই চাইতে পারে যে ইন্ডিজিনিয়াস পিপলদের কি কি ইস্যু হতে পারে এবং তাদের কি কি জাতীয় সাপোর্ট প্রয়োজন হতে পারে। তো আপনি জানলেন যে নিডও আপনার যেতে পারে। হ্যাঁ, আপনি জানলেন যে আপনার সিবিএলএম এর কোথায় এই বিষয়গুলো আলোচনা করা আছে, যদি থাকে আপনি এটা দেখেও লিখতে পারেন। এবং আমরা তো অলরেডি তো আমরা অনেক প্রিপারেশন নেব অ্যাসেসমেন্টের জন্য, তখন আমাদের রেগুলার এই জাতীয় প্রশ্ন থাকবে, আপনারা প্র্যাকটিস করতে করতে এগুলো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা জেনে রাখেন, এই টেবিলটা সবাই ভালো মতো দেখবেন স্যার। আচ্ছা, আমরা লাস্টের একটা অধ্যায় পড়ে বইটাকে বাদবাকি সব বিষয় আমাদের হয়ে গেছে। এই যে 2.5 দেখেন, মনিটর অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্ক প্র্যাকটিসেস বলে একটা কথা এখানে আছে। এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। মনিটর অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্ক প্র্যাকটিস। আচ্ছা, আমরা যে বর্তমানে ওয়ার্ক প্র্যাকটিস আছে, আমরা যদি এটাকে মনিটরিং করে দেখি যে আসলে কি আমি কি আমার ক্লাসরুমটা কি কালচারালি তো ডাইভার্স, এটা তো সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, তাই না স্যার ম্যাডাম যারা আছেন? আপনার ক্লাসে কি বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের মানুষ আছে না? জি স্যার, আছে স্যার। আছে স্যার। তাহলে আমাদের তো লার্নিং এনভায়রনমেন্ট তো ডাইভার্স, তাই না? তো যেহেতু ডাইভার্স, তাদের জন্য আমাদের কি করতে হবে? ইনক্লুসিভিটি তো প্র্যাকটিস করতে হবে, আমরা জানলাম যে এটা করতে হবে আমাদের। আচ্ছা, যদি করি তাহলে এখন যেটা আছে, আমরা যদি এটাকে একটু মনিটর করে যদি আমরা দেখি, তাহলে কি আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে আমাদের কোথায় কোথায় সমস্যাগুলো আছে? যদি সমস্যাগুলো আমরা বের করতে পারি, তাহলে কোন জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভ করতে হবে সেটাকে আমরা বের করতে পারবো না স্যার? যদি ইনশাআল্লাহ। আমাদের ট্রেনিং ডেলিভারিতে কোনো সমস্যা থেকে থাকে, যে আমি এতদিন কথা বলতাম সেটা আমার ক্লাসের শিক্ষার্থীদের মাঝে একটা ডিসক্রিমিনেশন তৈরি করতো, তাহলে আমি সেই কথাগুলো বলবো না। তাহলে আমরা কি করতে পারি? এইভাবে কিন্তু আমাদের ওয়ার্ক প্র্যাকটিস যেটা আছে এটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে? দেখেন বলেছে, টু ডেভেলপ এ ট্রুলি ইনক্লুসিভ লার্নিং কালচার ইউ উইল নিড টু আইডেন্টিফাই ইফেক্টিভ ওয়ার্ক প্র্যাকটিসেস দ্যাট enhance inclusivity, and you will also need to take conscious action to modify and improve your own work practices. দেখেন আপনাকে কি বলেছে, যে আপনি যদি সত্যি একটা ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টকে ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে ইফেক্টিভ ওয়ে যার মাধ্যমে আপনি আপনার ইনক্লুসিভিটিটাকে কি করতে পারেন, ক্লাসের ইনক্লুসিভিটিটাকে প্র্যাকটিসকে আরো বৃদ্ধি করতে পারেন, ঠিক আছে? এই জন্য এইখানে একটা সাইকেল দিয়েছে, দেখেন পিডিসিএ, প্ল্যান ডু চেক অ্যাক্ট। এটা আপনারা হয়তো ম্যানেজমেন্ট রিলেটেড যদি কোনো কোর্স করে থাকেন সেখানেও এটা আপনারা পেতে পারেন। ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা বিজনেসের কোনো, যদি এন্টারপ্রেনিয়রশিপের যদি কোনো আপনারা কোথাও কোনো ট্রেনিং করে থাকেন, সেইখানে কিন্তু এই জিনিসটা করানো হয় যে প্ল্যান ডু চেক অ্যাক্ট। এটা কি জিনিসটা? যে আপনি একটা প্ল্যান করলেন, আপনি আগে আইডেন্টিফাই করেছেন, আপনার যে মনিটরে করে আপনি আইডেন্টিফাই করলেন যে আপনি ক্লাসে এসে আপনার শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার করেন না, কিছু একটু রাগারাগি করেন শিক্ষার্থীদেরকে, এগুলো আপনি আইডেন্টিফাই করেছেন, এরকম 5টা আপনি পয়েন্ট আইডেন্টিফাই করতে পেরেছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনাকে তাহলে এগুলোকে তো আপনার ইমপ্রুভ করার দরকার, তাহলে ইমপ্রুভমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কিভাবে আপনি ইমপ্রুভ করবেন? প্রথমে আপনি একটা প্ল্যান তৈরি করলেন,
প্ল্যানটা কি? প্ল্যানটা হলো যে আমি আজকে থেকে আগামীকাল থেকে ক্লাসে গিয়ে আমি শিক্ষার্থীদের সাথে ভালোভাবে কথা বলবো, তাদের সবাইকে সম্মান দেখাবো, তাদের ইন্ডিভিজুয়াল রাইটস এবং কনফিডেন্সিয়ালিটি গুলোর দিকে আমি মনোযোগী থাকবো। তো এই প্ল্যানটা আপনি করলেন, এর পরের ধাপে কি করলেন? তাহলে প্ল্যান করেছেন, এটা তো আপনাকে পারফর্ম করতে হবে। তাহলে আপনি ক্লাসরুমে গিয়ে কি করলেন? এই প্ল্যানটাকে কি করলেন? পারফর্ম করলেন। পারফর্ম করেছেন, এরপরে আপনি চেক করে দেখলেন বা মনিটর করলেন যে এই যে আমি আগের থেকে এখনকার পার্থক্যটা কতটুকু এসেছে। আগে দেখা যেত শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে গল্প করতো, আপনার কথা শুনতো না, কারণ আপনার কথা শুনতে তাদের ভালো লাগতো না। অল্প কিছু সামনের শিক্ষার্থীরা শুনতো, বাকিরা পিছনে গল্প করতো। কিন্তু আপনি দেখলেন যে এখন এই পার্সেন্টেজটা বেড়েছে, যে এখন অধিকাংশ শিক্ষার্থী আপনার কথা শুনে অল্প কিছু শিক্ষার্থী ক্লাসরুমে গল্প করে। তো তার মানে কি আপনার কিছুটা তো ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু আপনি এখান থেকে বার করলেন যে না, আপনার এখনো কিছু কি আছে, সমস্যা থেকেই গেছে। ঠিক আছে, আপনি যে সমস্যাগুলো আছে সেইগুলো কি করলেন? সেইগুলো ইমপ্রুভমেন্টের জন্য, যে তাহলে আমি তো কিছুটা ইমপ্রুভ আমি করেছি, আরো কিছু প্র্যাকটিস বাড়িয়েছে, তাহলে আমার হয়তো আরো কিছুটা দুর্বলতা আছে, সেইগুলোকেও আমাকে আরো কি করতে হবে? ওভারকাম করতে হবে। আপনি সেটার জন্য কি করলেন? আর একটা নতুন ওইটার মনিটরিং এর যে আউটপুটটা পেলেন চেক করে, সেটার উপরে ভিত্তি করে আপনি আবার কিছুটা নিজের মধ্যে কিছু চেঞ্জ আনলেন, এই যে অ্যাক্ট করলেন, করে আরো এটাকে ইমপ্রুভ করলেন, এবং পরবর্তী আরেকটা প্ল্যান করলেন, সেই প্ল্যানের মধ্যে আবার এটাকে ইমপ্রুভ করলেন, যে গতবারে আমি এই পয়েন্ট, আমি 5টা পয়েন্ট নিয়েছিলাম, 5টার মধ্যে 3টা আমার অর্জন হয়েছে, 2টা এখনো বাদ আছে, আমি এই 2টাকে আবার আমি চেষ্টা করব যাতে আমার ক্লাসটা কমপ্লিটলি একটা ইনক্লুসিভ হয়ে যায়। তো শুধু আপনার ক্লাস না, আপনার শিক্ষা প্রতিষ্ঠান কমপ্লিটটাও হইতে পারে, যে আমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে প্রথমে কার সাথে কথা বলবে, প্রথমে দেখা যাচ্ছে একজনের কাছে যাচ্ছে, তার কাছ থেকে আরেকজনের কাছে পাঠানো হচ্ছে, আবার সেখানে যাওয়ার পরে বলছে না আজকে না, আরো 2 দিন পরে আসেন। যাচ্ছে একটা তথ্যের জন্য একটা শিক্ষার্থী 5-6 দিন আমার প্রতিষ্ঠানে এসে ঘুরছে, কার কাছে যাবে, কার সাথে কথা বলবে, এটা খুঁজে পাচ্ছে না। তো আপনি কি করতে পারেন? এইগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন, পুরো একটা প্ল্যান করতে পারেন। তাহলে কি করতে পারি? আমার শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার পথে আমি একটা বড় একটা সিটিজেন চার্টার লাগাতে পারি, যে কোন কোন বিষয়ের জন্য কার সাথে কথা বলবেন, কতটা থেকে কতটা পর্যন্ত আপনি এই সুবিধাটা পাবেন, প্রয়োজনে সেই শিক্ষকের নাম্বারটা সেখানে দিয়ে দিতে পারেন। ভর্তির পুরো প্রক্রিয়াটা আপনি ক্লিয়ারলি ভালো মতো যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে সেভাবে আপনি তৈরি করলেন অ্যাডভার্টাইজমেন্ট গুলো। তো এভাবে কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি আপনাদের যে ওয়ার্ক প্র্যাকটিসটা আছে এটাকে ইমপ্রুভ করতে পারেন। সো এইটার 2টা নাম আছে, একটা হলো, প্রশ্ন আসতে পারে, হাউ টু ইমপ্রুভ ইওর ইনক্লুসিভ ওয়ার্ক প্র্যাকটিস, আপনি কিভাবে আপনার ইনক্লুসিভ ওয়ার্ক প্র্যাকটিসটাকে ইমপ্রুভ করবেন। তো আপনি বলতে পারেন যে আমি পিডিসিএ সাইকেলের মাধ্যমে আমি আমার ইনক্লুসিভ ওয়ার্কটাকে ইমপ্রুভ করতে পারি। আমরা একটা প্ল্যান করব, সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করব, কাজ করে আর দেখবো যে আমার কতটুকু অর্জন হয়েছে। তারপরে যদি এখনো কোনো দুর্বলতা থাকে তাহলে আমরা সেটাকে আবার ইমপ্রুভ করব, এবং আমরা এটাকে কন্টিনিউয়াসলি পরিচালনা করতে থাকবো। এইটা একটা প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে যে আপনাকে সরাসরি বলতে পারে যে প্ল্যান ডু চেক অ্যাক্ট, বা সংক্ষেপে পিডিসিএ, প্রত্যেকটার প্রথম অক্ষরটা নিয়ে পিডিসিএ সাইকেলটাকে এক্সপ্লেইন করলেন, এক্সপ্লেইন পিডিসিএ সাইকেল, এভাবে প্রশ্নটা থাকতে পারে। তখন আপনাকে কিন্তু এইভাবে এই পিডিসিএ সাইকেলটাই দেখেন এখানে দেওয়া আছে, প্ল্যান ডু চেক অ্যাক্ট। কখন কি করবেন, প্ল্যানে কি করবেন, ঠিক আছে, তারপর ডুতে কিভাবে করবেন, চেক করে কি দেখবেন, মানে অ্যাক্ট কি করবেন, এইটা আপনি ইয়েটা মানে এই প্রসিডিওরটা, এই প্রশ্নটাও একটা ভেরি কমন কোশ্চেন, যেটা রেগুলার সাধারণত অ্যাসেসমেন্ট গুলোতে এসে থাকে। স্যার এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়টার উপরে আমাকে করতে পারেন, এটার মাধ্যমে আমরা আমাদের এই 2 নম্বর সিবিএলএমটা শেষ করব। স্যার, how to improve your inclusive inclusivity, স্যার এটা আমি যদি এটার যদি কোনো সংজ্ঞা থাকে যে টু ডেভেলপ এ ট্রুলি ইনক্লুসিভ লার্নিং কালচার you will need the identify effective work practice, হ্যাঁ, এটা যে আছে that enhance inclusivity, হ্যাঁ, তো এটা লাইক উই ক্যান ইউজ কি বলা যায় যে পিডিসিএ সাইকেল ফর ইমপ্রুভিং আওয়ার ইনক্লুসিভ ওয়ার্ক প্র্যাকটিসেস, ঠিক আছে, এভাবে। আচ্ছা একটু লাগাই দেব। এটাকে কি বলতেছে, এটা কি বলতেছে যে হাউ টু ইমপ্রুভ ইওর ইনক্লুসিভিটি, এর জন্য একটু
হ্যাঁ আর হ্যাঁ যদি বলে যে স্যার পিডিসিএ, তখন আমরা এই যে হ্যাঁ, পিডিসিএস সাইকেল তখন এক্সপ্লেইন করবেন, তাছাড়া দরকার নাই, ঠিক আছে? তাছাড়া দরকার নেই। যদি পিডিসিএ বলে স্পেসিফিক, তখন আমার এটা দরকার হ্যাঁ, ছকটা, আদারওয়াইজ ওইটুকু পর্যন্তই যথেষ্ট। ওইটুকু বললেই যথেষ্ট। আচ্ছা, এনএস ইনক্লুসিভিটির পরে আমরা কি লাগাবো স্যার? ওইখানে একটু বললেন যে ওইটুকু একটু বলে কোনটা? দিলেন। ওই যে এইটুকের পরে যে এনহ্যান্স ইনক্লুসিভিটির পরে যে একটু মানে এটা লাইন বললেন। We can use the PDCA cycle আচ্ছা আচ্ছা আচ্ছা, উই ক্যান ইউজ দ্য পিডিসিএ সাইকেল to improve our inclusive work practice. আচ্ছা, পিডিসিএ সাইকেল, ওকে স্যার। আর এখানে আমি একটু কিছু জানতে চাচ্ছি। Sure, madam. স্যার, এক্ষেত্রে আমরা যদি পিডিসিএ সাইকেলটা ইউজ করি, তো সেক্ষেত্রে মানে হচ্ছে, সরি স্যার, মানে একটা প্ল্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে একটা প্ল্যান করব, মানে কোনো কিছু বাস্তবায়নের জন্য আমরা প্ল্যান হ্যাঁ করব, হ্যাঁ তারপরে সেই অনুযায়ী আমরা কার্যক্রম করব, মানে যে প্ল্যান করেছি সেটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। হুম, তারপরে আমরা কি পরিমাণ, মানে কি, মানে কতটুকু কাজ করতে পেরেছি সেটা চেক করব। হ্যাঁ। এবং ফাইনালি অ্যাক্ট বলতে স্যার কি বোঝানো হয়েছে, যে আমরা যা ওই করেছি চেকের ফলাফল, ফলে আপনি যেটা পেলেন, আপনি তো কিছু ফলাফলটা। হ্যাঁ, বুঝতে পারলেন যে আপনার কতটুকু হয়েছে কি হয়নি। আপনি এখানে দেখেন বলছে প্ল্যান, রিকগনাইজ অ্যান অপরচুনিটি অ্যান্ড প্ল্যান এ চেঞ্জ। আপনি একটা অপরচুনিটি খুঁজে বের করলেন যে হ্যাঁ, আমার এইখানে আমার পরিবর্তনের সুযোগটা আছে। আপনি বের করেছেন যে আপনি কোন জায়গাটাতে আপনি একটা অপরচুনিটি পেয়েছেন যে এইখানে আপনি চেঞ্জটা করতে পারেন, ঠিক আছে? ট্র্যাডিশনাল এতদিন যেখানে যেভাবে করতেন সেটা না করে আমি নতুন এই জায়গাটা এইভাবে আমি প্র্যাকটিসটা আমি এইখানে পরিবর্তন করব। ডু টেস্ট দ্য চেঞ্জ, আপনি সেটাকে টেস্ট করে দেখলেন, ক্লাসে এসে বা আপনার প্রতিষ্ঠানে এটাকে টেস্ট করে দেখলেন, এবং সেখান থেকে আপনি কি করলেন, একটা তারপরে সেটাতে একটা রেজাল্ট আসলো। আপনি তো একটা রেজাল্ট পাবেন না যে আপনি আগে একরকম ছিল এখন আরেক রকম হলো। আপনি নতুন কিছু ইমপ্রুভ একটা প্ল্যান করেছেন, সেটা আপনি বাস্তবায়ন করলেন। সেখান থেকে আপনি কি করলেন, চেক করে দেখলেন, রিভিউ, ওই যে টেস্ট করলেন সেটাকে রিভিউ করলেন, করে দেখলেন আপনি, এবং অ্যানালাইজ দ্য রেজাল্ট এন্ড আইডেন্টিফাই হোয়াট ইউ হ্যাভ লার্ন। আপনি তো সেখান থেকে বুঝতে পারবেন যে আপনার আগে যেটা ছিল সেটার থেকে এখন কিছুটা চেঞ্জ এসেছে না, সেই চেঞ্জটা তো আপনি বুঝতে পারলেন। এই চেঞ্জটা বোঝার পরে একটাই শিখেছেন, টেক অ্যাকশন বেসড অন হোয়াট ইউ লার্ন ইন দ্য স্টাডি স্টেপ। এই যে আগের স্টেপে আপনি যখন স্টাডি করে দেখলেন যে এই রিভিউ করলেন, রেজাল্ট গুলো আপনি হলো এখান থেকে যেটা করলেন সেটা করে দেখলেন যে আপনার কতটুকু অর্জন হয়েছে বা আপনার এখনো কোন দুর্বলতা আছে। ইফ দ্য চেঞ্জ ডিড নট ওয়ার্ক, ঠিক আছে, আপনার যদি চেঞ্জটা কাজ না করে, যে আপনি 5টা জিনিসকে আইডেন্টিফাই করে প্ল্যান করেছিলেন, 5টার মধ্যে 3টা অর্জন হয়েছে, 2টা অর্জন হয়নি, তাহলে ওই 2টার জন্য কিন্তু আপনাকে আবার নতুন করে প্ল্যান করতে হবে, এবং আপনাকে আবার এই পিডিসিএ সাইকেলটাকে কি করতে হবে, আপনাকে আবার পূরণ করতে হবে। তখন দেখা গেল যে আপনি যে 2টা বাদ ছিল সে 2টার মধ্যে আর একটা অর্জন হয়েছে, এখনো একটা বাদ আছে, আপনাকে আবার নতুন করে একটাকে অর্জনের জন্য আপনাকে আবার প্ল্যান করতে হবে, ডু করতে হবে, চেক করতে হবে, আবার এক করে দেখতে হবে সব ঠিক আছে কিনা। যখন দেখবেন যে নাও এভরিথিং ইজ ওকে, তার মানে কি আপনি একটা ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট আপনি তৈরি করতে পেরেছেন, বোথ আপনার ক্লাসরুমের ক্ষেত্রেও হতে পারে, আপনার টোটাল শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও হতে পারে। ক্লিয়ার ম্যাডাম? জি স্যার। আচ্ছা, আর কারোর কোনো বিষয় আছে? না স্যার, হ্যাঁ। একটু আমার খটকা আছে, সেটা হলো যে ওই যে বললেন যে ইমপ্রুভ ইওর ইনক্লুসিভ ওয়ার্ক প্র্যাকটিস, এটার অ্যানসারটা কি আরেকবার একটু মানে রিভিউ করবেন স্যার? আচ্ছা, কোন ম্যাডাম যেন এটা লিখলেন অ্যানসারটা? আমি যে বলেছিলাম ওটা, হ্যাঁ বলেন। to develop a truly inclusive learning culture, we will need the identify effective work practice, then enhance the inclusivity. We can use PDCA cycle. হ্যাঁ, আরো অন্যভাবেও লেখা যাইতে পারে, ঠিক আছে? আপনি যখন এটা পুরোটা পড়লে আপনার নিজের ভিতরেও কি হবে, আপনি আরো এটাকে বুঝতে পারবেন। আমাদের অনুরোধ থাকবে যে আপনারা প্রতিটা পাতায় সবকিছু পড়বেন যা যা আছে। হ্যাঁ, অ্যাসেসমেন্টের জন্য হয়তো কিছু বিষয়ের উপরে এমফাসাইজ দিতে হবে, বাট টোটাল যে আপনার সিবিএলএম গুলোর কন্টেন্ট নলেজটা কিন্তু আপনার থাকতে হবে, ঠিক আছে স্যার? আপনি যখন পড়বেন তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কতটুকু, এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট হবে। 10 জন যদি লেখেন, 10 জনের মধ্যে মূল বিষয় একই থাকবে, কিন্তু
ওয়ে বা স্টাইল কিন্তু ডিফারেন্ট হতে পারে 10 জনের, ঠিক আছে স্যার? এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপরে নির্ভর করবে, আপনি কিভাবে এটাকে বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে কি আমরা কি এটা শেষ করতে পারি স্যার? আমরা দেখি একটু প্রশ্ন দেখার চেষ্টা করি। দেখেন এখানে প্রশ্ন আছে সেলফ থেকে, রাইট দ্য কারেক্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট হোয়াই পিডিসিএ সাইকেল ইউজ। পিডিসিএ সাইকেল কেন ইউজ করি? পিডিসিএ সাইকেল কেন ইউজ করি? এই যে আমরা কোনো একটা দেখেন স্টার্টিং এ নিউ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, কোনো একটা প্রজেক্ট ইমপ্রুভমেন্টের জন্য আমি যে পরিকল্পনা করলাম সেটা বাস্তবায়নের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। ডেভেলপিং এ নিউ ইমপ্রুভ ডিজাইন প্রসেস প্রোডাক্ট অর সার্ভিস, তার ক্ষেত্রে করতে পারি। তো এখানে কিন্তু অনেক কিছু বলা আছে, ঠিক আছে? ইমপ্লিমেন্টিং এনি চেঞ্জ, কোনো পরিবর্তনের করতে গেলে আমরা করতে পারি। ওয়ার্কিং টুয়ার্ডস কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, আমরা কোনো নিয়মিত বা কন্টিনিউয়াস যদি আমরা ইমপ্রুভমেন্ট চাই, ধারাবাহিকভাবে যদি আমাদের প্রতিষ্ঠানকে উন্নতি করতে চাই কোনো একটা ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা পিডিসিএ সাইকেল ব্যবহার করতে পারি। সেকেন্ড প্রশ্নটা কি করেছে দেখেন, লিস্ট দ্য প্ল্যান ডু চেক ট্যাগ প্রসিডিওর। প্ল্যান ডু চেক ট্যাগ প্রসিডিওরকে লিস্ট আউট করতে বলেছে। সো এই যে প্ল্যান ডু চেক ট্যাগ প্রসিডিওরের এই যে ইয়েটা এখানে লিখে দিয়েছে, ঠিক আছে? এরকম আপনার প্রতিটা, স্যার এখন আপনাদের প্রতি অনুরোধ থাকবে, প্রতিটা সিবিএলএমএডি দেখবেন, প্রতিটা আপনার ইনফরমেশন শিট শেষে এইভাবে করে একটা সেলফ চেক দেওয়া আছে এবং এই সেলফ চেকের অ্যান্সার শিটে করা আছে। তবে খেয়াল করবেন অনেক সেলফ চেকের অ্যান্সার কিন্তু ভুল আছে। যেমন গতকাল আমরা 1 নাম্বার সিবিএলএম এ কিন্তু একটা অ্যান্সার ভুল পেয়েছিলাম, সেখানে কিন্তু ওই যে স্কিল ওয়ার্কারকে লেভেল 5 লেখা ছিল, কিন্তু এটা হবে কত? লেভেল 4। এরকম কিন্তু ছোটখাটো অনেক ভুল কিন্তু আপনাদের এই অ্যান্সার শিটে আছে। সো আপনারা কিভাবে অ্যান্সার বের করবেন? আপনারা এই অ্যান্সার শিট না দেখে আপনারা এই অ্যান্সারটা আপনি ইনফরমেশন শিট থেকেই খুঁজে বের করবেন, ঠিক আছে? করে আপনি আপনার মতো করে লিখে নেবেন। এইভাবে যেভাবে লেখা আছে এইভাবে লেখার আপনার দরকার নেই, আপনি আপনার মতো করে আপনি যতটুকু বুঝেছেন, কারণ আপনি তো এত তো লেখার সময় পাবেন না। কেন পাবেন না? আপনার পরীক্ষাতে ধরেন রিটেন টেস্টে আপনি সময় পাবেন 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আপনার 20টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে 3 দুগুণ 6, তাহলে কয় মিনিট পাচ্ছেন আপনি? 3 মিনিট করে প্রতিটা প্রশ্নের বিপরীতে। তো আপনি তো 3 মিনিটের মধ্যে আপনার তো এত কিছু লেখা সম্ভব না এক একটা প্রশ্নের বিপরীতে। তো এই জন্য আপনারা এইগুলোকে আপনাদের নিজেদের মতো করে, যে যতটুকু বুঝতে পারছেন আপনারা এগুলোকে নিজেদের মতো করে অ্যান্সার শিটগুলো তৈরি করে নেবেন, ঠিক আছে স্যার? জি স্যার। ওকে। আর আমরা তো শিক্ষকতার সাথে জড়িত, আমরা জানি, আমরা কিন্তু শিক্ষার্থীদেরকেও ওইভাবে আমরা বইতে অনেক কিছু লেখা থাকে, কিন্তু আমরা কিন্তু সেখান থেকে অনেক কনসাইজ করে আমরা কিন্তু তাদেরকে অ্যান্সার শিট বা প্রশ্নের অ্যান্সার গুলো কিন্তু আমরা তৈরি করে করে দিই। বা আমরা শিক্ষার্থীদের বলি যে তোমরা যেভাবে বুঝতে পারছো তোমরা বই পড়ো, পড়ে তোমার মতো করে অ্যান্সারটা তোমরা খাতায় লিখবা। এভাবে কিন্তু আমরাও শিক্ষার্থীদেরকে আমরা পরামর্শ দিই। ঠিক একই কাজটা স্যার এখন আমাদেরকেও করতে হবে, ঠিক আছে স্যার? একটা হিসাব, নতুন হিসাব আমি সফটওয়্যার আছে কিছু পাচ্ছি না, এটা পড়ে গেছে। আচ্ছা, আমরা তাহলে আজকের মতো দ্বিতীয় সিবিএলএমটা আমরা শেষ করতে পারি, ঠিক আছে স্যার? আচ্ছা, রফুজ্জামান স্যার আছেন? স্যার আপনি বলেছিলেন গুগল ক্লাসটা একটু দেখাবেন। হ্যাঁ, রফুজ্জামান স্যার আপনি একটু 5 মিনিট একটু কথা বলেন, আমি গুগল ক্লাসরুমটা একটু প্রিপেয়ার করে এসে সবার সাথে আমি আবার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করব। বই শেষ না, 5 মিনিট একটু বিরতি থাক। আচ্ছা ঠিক আছে স্যার, কথা বলুন, যেহেতু বই শেষ করলেন একটা। ঠিক আছে স্যার। আচ্ছা, কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অ্যানসার দেন, ঠিক আছে স্যার? আমি একটু গুগল ক্লাসরুমটা ইয়ে করি।